আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম এবং আন্তরিক মুবারকবাদ। সেই সাথে সকলের জন্য দোয়া রইল যে আল্লাহ তাআলা সকলকে এবং সবার জানমালকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুক। আজকে খুবই মর্মাহত এবং দুঃসংবাদ নিয়ে উপস্থিত হতে হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের 16 কোটি দেশপ্রেমী মানুষের কণ্ঠস্বর বাংলাদেশের এক অদম্য যোদ্ধা ওসমান হাদি গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ওসমান হাদির এই নৃশংস হত্যা এবং তার পৃথিবী থেকে বিদায় নেওয়া, বাংলাদেশকে শূন্য করা, এটা আমাদেরকে কী বার্তা দেয়, কারা করেছে, আমাদের কী করণীয়? সর্বপ্রথম ওসমান হাদিকে, তিনি বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের কণ্ঠস্বর। তিনি মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে ওই কথাগুলো বলেন যেগুলো বাংলাদেশের দেশপ্রেমী মানুষের কথা। যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, তাদের অন্যতম সিপাহসালার হলেন ওসমান হাদি। আসলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এই দেশে যে দাঁড়ায় তাকেই ভারতের এজেন্ডা শেষ করে দেয়। তার মধ্যে আমরা প্রমাণ পেয়েছি শহীদ আবরার ফাহাদকে দিয়ে। আমরা আজও প্রমাণ পেলাম যে 24 অভ্যুত্থানের পরে আমরা ভারতের পরাধীনতার শিকল থেকে এখনও মুক্তি হতে পারিনি। তার প্রমাণ শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহ। আবরার ফাহাদকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে। ওসমান হাদি রহমতুল্লাহকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে। এবং তারা টার্গেট করছে হাসনাত আবদুল্লাহ সাজিদ সহ বাংলাদেশের থেকে যারা এই হিন্দুস্তানের বিরুদ্ধে, এই হিন্দু উগ্রপন্থী এদের অরাজকতার বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়, যারা মানুষকে সচেতন করে, তাদেরকে নিয়ে তাদের নীল নকশা আবার শুরু হয়েছে। ওসমান হাদিকে সরিয়ে ফেলা এটা অবশ্যই ভারতের কাজ, এবং সেই সাথে সাহায্য করেছে বাংলাদেশের কিছু প্রশাসন, বাংলাদেশের কিছু তথাকথিত রাজনৈতিক দল এবং সর্বশেষ আওয়ামী লীগ। এত বড় একটা পরিচিত লোককে হত্যা করে ঢাকা থেকে ময়মনসিংহ দিয়ে পালিয়ে যাওয়া, এটা অবশ্যই কাকতালীয় বিষয় নয়। এটা প্ল্যান করা হয়েছে। এখানে প্রশাসনের নীরব ভূমিকা ছিল, বিশেষ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো এখন আপনি বলুন, কেন তারা আবার কী সাহায্য করেছে? তারা নিজেদের দায়িত্ব পালন না করা, এটাই তো বড় সাহায্য। আর দ্বিতীয়ত হচ্ছে, একজন খুনি কীভাবে পালাচ্ছে, কোথায় পালাচ্ছে, এই তথ্য কি তাদের কাছে নেই? ডিজিএফআইকে তৈরি করা হয়েছে শুধু আয়নাঘর নিয়ে মানুষের শাস্তি দেওয়ার জন্য। ডিজিএফআই কি এই জন্য গঠন করা হয়েছে যে যারা বিরোধী দলীয় থাকবে তাদের কণ্ঠস্বরকে রুখে দেওয়ার জন্য? ডিজিএফআইকে অবশ্যই তৈরি করা হয়েছে বিদেশি যে সংস্থাগুলো আছে, বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কাজ করার জন্য। এনএসএকে অবশ্যই তৈরি করা হয়েছে বাংলাদেশের মধ্যে কোথায় কি অরাজকতা হয়, কোথায় কি সন্ত্রাসী কার্যক্রম চলে, এগুলা পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ। তারা পারে নিজের দেশের নাগরিকদেরকে, নিজের দেশের দেশপ্রেমিকদেরকে আয়নাঘরে নিয়ে বন্দি করে গুম করার জন্য, হত্যা করার জন্য। তাহলে এগুলো তো রাখার দরকার নেই। যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে না, যারা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, তাদের মতো গোয়েন্দা সংস্থা, তাদের মতো আইনশৃঙ্খলা বাহিনী আমাদের দরকার নেই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে 24-এর পরে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা এখনও হয়নি। দিবালোকে একজন মানুষকে রাস্তার মধ্যে এভাবে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যাওয়া, প্রশাসন কি সেখানে ছিল না? চাইলে কি পারে না? অবশ্যই পারে প্রশাসন এটা ব্যবস্থা নিতে। কিছু রাজনৈতিক দল বলে ভারত আমাদের বন্ধু। আরে ভাই, কিসের বন্ধু? আপনাকে যে মেরেছে তাকে নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা খুনি স্বৈরাচার হাসিনার সহ তার দোসররা ভারতে পালিয়ে আছে। বাংলাদেশের ওসমান হাদিরকে যারা শহীদ করেছে তারা এখন ভারতে পালিয়ে আছে। আমাদের দেশপ্রেমিক লোকদেরকে তারা টার্গেট করে করে ট্রেনিংপ্রাপ্ত কিলার দ্বারা, প্রফেশনাল শুটার দ্বারা তারা হত্যা করে নিরাপদে বর্ডার পার করে তাদের দেশে নিয়ে নিরাপত্তা দেয়। তাহলে তারা কি আমাদের বন্ধুরাষ্ট্র?
ভারত চিন্তা করতেছে ওসমান হাদিকে শহীদ করে ভারত বাংলাদেশের 16 কোটি মানুষের দেশপ্রেমের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চায়, কিন্তু তারা এইটা কখনোই পারবে না যদি আমরা আবার জেগে উঠি। আমরা যদি সবাই সবার জায়গা থেকে ওসমান হাদির কণ্ঠ হয়ে উঠি, তাহলে ইনশাআল্লাহ কেউ পারবে না। গতকাল ইন্ডিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা সে তার এক্সে লিখেছে, টুইটারে লিখেছে যে নেক্সট টার্গেট ইজ হাসান আবদুল্লাহ, এবং এটাও বলেছে এবার তার মাথায় নয় তার ঘাড়ে গুলি করা হবে, এবং প্রথমে তার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হবে এবং তার ছোট ছোট ভুলকে ধরিয়ে দেওয়া হবে। চিন্তা করতেছেন তারা কীভাবে প্রকাশ্যে বলে বলে বাংলাদেশের মানুষগুলোকে এইভাবে তারা শেষ করে দিচ্ছে। তাহলে এর বিরুদ্ধে আমাদের করণীয় কী? এর বিরুদ্ধে আমার মতে করণীয় হইল এই সরকার বাদ দিয়ে আবার গণঅভ্যুত্থান হবে। বিএনপি, আওয়ামী লীগ যারা 71-এর এই চেতনার বড়ি বিক্রি করে মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রেখেছে, যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এখনও নিজেদের জায়গা থেকে সঠিক ভূমিকাটা পালন করতে পারে না, যারা ভারতের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসতে চায়, তাদেরকে সরিয়ে দিয়ে যারা আন্দোলন করবে, যারা বিপ্লবী হবে, তাদের মধ্যে থেকে সরকার গঠন করা। এদের মধ্যে থেকে হাসান আবদুল্লাহ হতে পারে। এরকম যারা আছে, যারা সম্মুখ সারির যোদ্ধা থাকবে, তাদের মধ্যে থেকে বিপ্লবী সরকার গঠন করা। ডক্টর ইউনূস সে অবশ্যই একজন ইন্টেলিজেন্ট পারসন, সে অবশ্যই একজন ভালো ফিগার, কিন্তু সমস্যা হচ্ছে উনি আসলে রাজনীতির ভালো ফিগার না। ওনার বিশ্বমানচিত্রে ওনার ভ্যালু আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে উনি সারা জীবন ছিল বিদেশে। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি রাজনীতির যেই একটা কাদা ছোড়াছুড়ি, এটা উনি পছন্দ করে না। আমার মনে হয় ওনার চিন্তা চেতনা হলো যে আমি একজন এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, এত বড় একজন দেশের কল্যাণকামী, আমাকে সবাই রিকোয়েস্ট করবে যে ক্ষমতায় থাকেন, আপনি দেশকে সংস্কার করেন, বরং সবাই আমাকে নামানোর জন্য পাগল হয়ে গেছে। যা অভিমানের জায়গা থেকে হয়তো উনি ওনার রাস্তাটা পথটা ছেড়ে দিতে চাচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আসলে দিস ইজ পলিটিক্স, এটাই রাজনীতি। রাজনীতি এটাকেই বলে। আপনি যদি এখন অভিমান করে দেশকে ছেড়ে দেন, তাহলে যারা ভারতীয় পালিত সন্তান, তারা দেশকে দখল করবে এবং আমরা আবার সেই ভারতের রসাতলে পড়ব। আবার আমরা ভারতীয় আধিপত্যের ক্ষমতার ছায়াতলে চলে যাব। আবার আমরা ভারতীয় পরাধীনতার শিকলে বন্দী হব। এজন্য বলতেছি, প্লিজ আপনি এই মুহূর্তে নির্বাচনের কোনো পরিবেশই তৈরি হয় নাই, নির্বাচনের কোনো ব্যবস্থা, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এখনও শক্তিশালী হয়ে নিজের জায়গা থেকে সেই পরিমাণ উঠে দাঁড়াতে পারে নাই। তাহলে আমার খেয়াল আবার গণ অভ্যুত্থান হওয়া উচিত। হওয়ার পরে এই যে 71-এর পর থেকে 54 বছর যারা বাংলাদেশকে রুখে রুখে খাচ্ছে, এদেরকে বাদ দিয়ে বিপ্লবী সরকার গঠন করে দীর্ঘমেয়াদী সরকারের ক্ষমতায় নিয়ে দেশকে তিলে তিলে গড়ে তোলা। আপনি যেই জায়গায় যান, সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, যেখানেই যান, টেম্পু স্ট্যান্ড বলেন, লঞ্চঘাট বলেন, বিমানবন্দর বলেন, বাস স্ট্যান্ড বলেন, রেল স্টেশন বলেন, হ্যাঁ, চিকিৎসা বলেন, ব্যাংকিং ব্যবস্থা বলেন, সব জায়গায় ঝাঁকে ঝাঁকে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজ, ঘুষখোর, লুটেরাজ সব বসে আছে। অথচ আপনি নির্বাচন দিয়ে আবার চলে যাবেন, সম্ভব না। এখন যে একটা বিপ্লবী সরকার গঠন হয়েছিল, এইটার যে একটা ভূমিকা থাকবে নির্বাচনী সরকারের, সেই ভূমিকাটা থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, ওসমান হাদিকে শহীদ করা উপলক্ষে বাংলাদেশে যেই সকল আওয়ামী লীগ দোসররা অ্যারেস্ট হয়েছে, তাদেরকে নগদ ফাঁসি দিয়ে দেওয়া। কোনো আন্দোলন করবে না, বরং বাংলাদেশে তৌহিদি জনতা এবং বাংলাদেশের দেশপ্রেমী 16 কোটি জনগণ ডক্টর ইউনূসের যমুনা পাহারা দেবে। যদি আপনার পলক বলেন, আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সালামান এফ রহমান বলেন, যাদেরকে ধরে ধরে যদি এখন ফাঁসি দেওয়া হয়, হ্যাঁ, এবং এই যে আপনার সেনাবাহিনী যে জিয়া আছে, যে ডিজিএফআইয়ের হয়ে কাজ করতো, তাকে সহ যদি ফাঁসি দেওয়া হয়, বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের যমুনা আমরা সবাই যে পাহারা দেব এবং জনপ্রিয়তা বাড়বে। উনি কি ভাবতেছে? উনি একটা কথা বলল যে যারা এই দেশের তত্ত্বাবধায়ক সরকার হয় বা সরকার হয়, তারা তারপরে দেশের বাইরে যে থাকে, এদেশে থাকতে পারে না। স্যার, জনগণের কল্যাণের চেয়ে জনগণের মুখে, কিছু মানুষের মুখে প্রশংসা কুড়ানো এটা উত্তম নয়। বাংলাদেশের মানুষ এখন চেয়ে আছে, বাংলাদেশের এটা নিয়ে কি হয়। আরেকটা বিষয় হচ্ছে, ওসমান হাদিকে কেন্দ্র করে
32 নাম্বার সহ টঙ্গিপাড়া সহ সব কিছুকে ধুলায় মিশিয়ে সেখানে ক্রিকেট স্টেডিয়াম করতে হবে অথবা পাবলিক টয়লেট করতে হবে, একেবারে নিশানা মুছে দিতে হবে। এরা যেইভাবে ছক এঁকেছে, এখন শুধু উসমান হাদি না, উসমান হাদিকে নিয়ে বাংলাদেশের প্রশাসন যতটুকু নড়ে চড়ে বসেছে, তারা পরবর্তী মিশন অবশ্যই এর চেয়ে ভালোভাবে করবে। অবশ্যই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদিকে শহীদ করে রুখে দিতে চায়, যে যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে তাদের এই পরিণত হবে। যদি আমরা এখন আমাদের মুখকে বন্ধ করে দেই, তাহলে জিতে যাবে ভারত, হেরে যাবে বাংলাদেশ। আর যদি আমরা সবার জায়গা থেকে নিজস্ব ভূমিকা নিয়ে নিজের শক্তিতে নিজের চেতনায় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে, বাংলাদেশকে যারা পরাধীনতার শিকলে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলি, তাহলে হেরে যাবে ভারত। এখন সিদ্ধান্ত নেন, নিজেরা হেরে যাবেন না ভারতকে হারাবেন। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বলে, কিসের বন্ধুরাষ্ট্র? বাংলাদেশের প্রত্যেকটা খুনিকে তারা জায়গা দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা দুর্নীতিবাজকে তারা নিরাপত্তা দিয়েছে, তারা নাকি আমাদের বন্ধুরাষ্ট্র। ভারত যার মধ্যে ভারতীয় বিরুদ্ধাচরণ বেশি, সে বাংলাদেশের দেশপ্রেমিক বেশি। আর যে ভারতকে সম্মান ভালোবাসে বেশি, সে বাংলাদেশের শত্রু। যে ভারতের বন্ধু সে আমাদের শত্রু, আর যে ভারতের শত্রু সে আমাদের বন্ধু। এটাই হচ্ছে শেষ কথা। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইয়ের পরিবারের জন্য, তার নবজাতক একটা কচি সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন মিটিয়ে দেন এবং তাদেরকে নেক হায়াত দান করেন। ওসমান হাদি রহমতুল্লাহকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন এবং বাংলাদেশের মধ্যে থেকে হাজার হাজার ওসমান হাদি আল্লাহ তাআলা তৈরি করে দেন। সর্বশেষ এই দেশের ক্ষমতা যেন দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক একজন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা এই দেশের ক্ষমতা হস্তান্তর করেন, এটা আমাদের চাওয়া। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলেই কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, সর্বোপরি শেয়ার করে দিবেন। আমাদের ভূমিকা কী হওয়া উচিত সেটাও আপনি কমেন্টস বক্সে লিখতে পারেন। আল্লাহ হাফেজ।